আমি যখন কোনো অ্যাকুরিয়াম বানাই তখন প্রতিটা অ্যাকুরিয়ামের সাথেই একটা মেন্টালি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। যখন বিভিন্ন কারণবশত অ্যাকুরিয়ামটা ভাঙার সময় আসে, শুধু 3-4 মাস সময় লেগে যায় মনটাকে স্থির করার জন্য। যাই হোক, আমি রিসেন্টলি আমার হাইটেক সেটআপটা রিস্কেপ করেছি এবং এখানে আমি সবটাই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, যেটা কিনা একদম ফার্স্ট থেকে মানে উড স্টোন প্রসেসিং থেকে শুরু করে স্কেপিং, প্লান্টিং সবটাই দেখানোর চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি শুভ আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আমার এই হাইটেক ট্যাঙ্কটা অলমোস্ট 3 বছর হয়ে গেছিলো। এই 3 বছরে আমি এই অ্যাকোরিয়ামটা থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি, তাতে বেশ কিছুতে সাকসেস হয়েছি, আবার বেশ কিছুতে ফেলও হয়েছি। আলটিমেটলি শেষের দিকে সয়েল থেকে নিউট্রিয়েন্ট প্রায় শেষ হয়ে এসেছিল, আর তাছাড়া স্কেপটা আমার কাছে খুব বোর হয়ে গেছিলো। মন চাইছিল এবার নতুন কিছু করা যাক, তাই মনটাকে মোটামুটি স্থির করে লেগে পড়েছিলাম কাজে। তবে প্রিপারেশন স্টোরি শোনার আগে চলুন এটা দেখে নিই যে আমার ট্যাঙ্কটা তোলার ঠিক আগের দিনের কন্ডিশনটা ঠিক কী ছিল। এই মুহূর্তে রিসেন্ট যে কন্ডিশনটা আমার ট্যাঙ্কের একটু দেখিয়ে নিই। প্লান্টসের কন্ডিশন খুব একটা ভালো নয়, আবার খুব একটা খারাপও নয়। নিউট্রিশন ভ্যালুটা সয়েল থেকে বেশ অনেকটাই কমে গেছে। এখানে হেয়ার গ্রাসগুলো ভিডিওতে দেখে হয়তো অনেকটা হেলদি লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অতটা হেলদি নেই। তবে এখানে ক্রিপ্টোকরিন এবং এই ক্রিপ্টোকরিন এই দুটো মোটামুটি বেশ এখনও হেলদি রয়েছে। এখানে রোটালা ব্লাড রেটগুলোর গ্রোথ রেট অনেকটাই কমে গেছে, আর এখানে সামনের দিকে কিছু অ্যারোমেটিকা মিনি আছে, এগুলোরও গ্রোথ রেট বেশ অনেকটাই কমে গেছে। বাই দ্য ওয়ে, এই প্ল্যান্টগুলো কিন্তু আমি মাঝখানে কিছু কাটিং করেছিলাম বলে একটু ছোটো ছোটো রয়েছে, নয়তো বেশ ভালোই গ্রোথ নিয়েছিল। তবে এখন গ্রোথ অনেকটাই কমে গেছে, কারণ নিউট্রিশন ভ্যালু সয়েলে অতটা এখন নেই। এটা হলো রোটালা ওয়ালিচি, এটারও একদম যাতা অবস্থা, কিচ্ছু নেই। হাইগ্রোফিলা আরাগুইয়াও কিছুটা সারভাইভ করছে, তবে তারও গ্রোথ রেট খুব একটা ভালো নেই এবং কালারও অনেকটা ফেড হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। কিছু লুডউইগিয়া সুপার রেড মিনি আছে, যার গ্রোথটা মোটামুটি এখনও ভালোই হচ্ছে, কারণ এই প্লান্টসগুলো মেনলি হচ্ছে লোটেক প্লান্টস, তাই জন্য এখনও পর্যন্ত ঠিকঠাক করে গ্রোথ দিয়ে যাচ্ছে। এখানে উডটার গায়ে প্রচুর এপিফাইট প্লান্টস রয়েছে, তার মধ্যে অ্যানোবিয়াস নানা পেটাইট আছে, বেশ অনেক রকম প্রজাতির বিউসিফিলান্ড্রা আছে। এখানে উপরের দিকটাতে কিছু ফিসিডেন্টস মস আছে, এখানে একটা বিউসিফিলান্ড্রা গডজিলা আছে, আরও কিছু অন্যান্য ভ্যারাইটির বিউসিফিলান্ড্রা, অ্যানোবিয়াস এগুলো রয়েছে। তবে হ্যাঁ, এগুলোর গ্রোথ খুব একটা খারাপ নয়, ভালোই চলছে। তবে এই মুহূর্তে ট্যাঙ্কটা এতটাই ডিসব্যালেন্সড হয়ে গেছে যে এর গায়েও বেশ ভালো রকমই অ্যালগি হচ্ছে। তো এই হলো মোটামুটি ট্যাঙ্কের ওভারঅল কন্ডিশন খুব একটা ভালো নেই বলেই আমি ট্যাঙ্কটা তুলে দিচ্ছি এবং নতুন কিছু রিস্কেপ করার চেষ্টা করব। সো ট্যাঙ্কে প্রবলেমস তো ছিলই, তাও যা অবস্থা ছিল তাতে আরও কিছু মাস হয়তো চালিয়ে দেওয়া যেত, কিন্তু আমার পক্ষে মেনটেনেন্স করাটা একটু চাপ হয়ে যাচ্ছিল। আর তাছাড়া অ্যাকুরিয়ামটা আমি কন্টিনিউ করতে চাইছিলাম। সো অ্যাকুরিয়ামটা ডিসমেন্টাল করার আগে আমার বেশ কিছু কাজ ছিল। তার মধ্যে প্রথম হলো যে অ্যাকোয়াস্কেপটা করব তার ডিজাইনটা ফাইনাল করা, সেই ডিজাইন অনুযায়ী হার্ডস্কেপ সংগ্রহ করা, লাইক উড, স্টোনস এগুলো আর কি। প্রসঙ্গত বলে রাখি, এই পুরো প্রসেসটা করতে আমার প্রায় 5 থেকে 6 মাস সময় লেগে গেছিলো। প্রথম 2 মাস শুধু লেগে গেছিলো হার্ডস্কেপের ডিজাইন চুজ করতে, কারণ অ্যাকোয়াস্কেপিংয়ে হার্ডস্কেপিংটাই সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। আরও কিছু মাস আমার সময় লেগে গেছিলো একদম এক্স্যাক্ট
উডগুলো খুঁজে বের করতে, কারণ যে উডগুলো আমি কালেক্ট করেছিলাম সেগুলো আমি একদিনে পেয়ে যাইনি। দিনের পর দিন এই দোকান সেই দোকান ঘুরে আমায় আমার ডিজাইন অনুযায়ী উডগুলো খুঁজে বের করতে হয়েছে, এবং সিমিলারলি স্টোনগুলো আমাকে সেই একই ওয়েতে খুঁজে বের করতে হয়েছে। এখানে একটু বলে রাখি যে হার্ডস্কেপ মেটেরিয়ালসের জন্য রিপেলস এবং অ্যাকোয়াটিক জোন আমায় ভীষণভাবে হেল্প করেছে। এছাড়া সয়েল, পাওয়ার স্যান্ড, আরও আনুষঙ্গিক জিনিসগুলো কিনতেও আমার বেশ কিছুটা সময় চলে গেছিলো। যেহেতু উড আর স্টোন আমি একদম ফার্স্টেই কিনে নিয়েছিলাম, তাই আমার প্রথম কাজ ছিল মেটেরিয়ালসগুলোকে প্রসেস করা। তাই প্রথমেই আমি উডগুলোকে 2 মাস মতো পরিষ্কার জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম। সিমিলারলি স্টোনগুলো আমি পরিষ্কার জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম। এই 2 মাসের মধ্যে উড থেকে প্রচুর হোয়াইট ফাঙ্গাস বেরিয়েছে, সঙ্গে কালো জল। আমি প্রতি সপ্তাহে ব্রাশ দিয়ে হোয়াইট ফাঙ্গাসগুলো পরিষ্কার করে গামলার জলে নতুন জল দিয়ে উডগুলো ডুবিয়ে রেখে দিতাম, এবং শেষের দিকে হোয়াইট ফাঙ্গাস, কালো জল এগুলো সবই বেরোনো বন্ধ হয়ে গেছিলো। মানে আমার উড পুরোপুরি প্রসেস হয়ে গেছিলো। এর সাথে আমি স্টোনগুলোও জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এক তো সিরায়ু রক ওয়াটার প্যারামিটার এফেক্ট ফেলেই, প্রথম দিকে তো যথেষ্ট পরিমাণে সিলিকেট রিলিজ করে, তাই উডের মতো স্টোনগুলোও আমি সেম প্রসেসে জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। সো এই তো গেল হার্ডস্কেপ মেটেরিয়ালসের প্রসেসিং পার্ট। সমস্ত কিছু যোগাযন্ত্র করার পর আলটিমেটলি 6 মাস বাদে সেই দিন এলো যেদিন আমার এক্সিস্টিং ট্যাঙ্কটা ডিসমেন্টাল করবো বলে স্থির করলাম। চলুন তাহলে ছোট্ট করে ডিসমেন্টাল ভিডিওটাও দেখে নেওয়া যাক। ডিসমেন্টাল করার আগেই আমার প্রথম কাজ হলো যা ইকুইপমেন্টস আছে সব খুলে দেওয়া। ট্যাঙ্ক থেকে কিছুটা জল আলাদা একটা পাত্রে রেখে আপাতত তার মধ্যে এই লাইভস্টকগুলো দিয়ে দিচ্ছি। এই উডটা আপাতত কোনো কাজে লাগবে না, তাই এপিফাইড প্লান্ট যা আছে সব কেটে কেটে বের করে নিচ্ছি। এগুলো সবই নতুন স্কেপে ইউজ করব। এছাড়া বাকি যা প্লান্টস ছিল সবই অন্য কাউকে দিয়ে দিয়েছি। সব থেকে বেশি রুট গ্রো করেছিল এই ক্রিপ্টোকোরাইনগুলো। এরপর আস্তে আস্তে সব হার্ডস্কেপগুলো তুলে ফেললাম। এটা কিন্তু ক্রিপ্টোকোরাইনের একটা বিশাল বড় রুট, যা পুরো মাটি সমেত উঠে এসছে। মাটির নিচে কিছু এডিএ পাওয়ার স্যান্ড আছে, যতটা সম্ভব বাছাই করে তুলেছি যাতে পরের স্কেপে ব্যবহার করা যায়। এই ভিডিওটা আপনারা যতটা সিনেম্যাটিক দেখলেন অ্যাকচুয়ালি কিন্তু ততটা সিনেম্যাটিক ছিল না। নাই করে 3 থেকে 4 ঘন্টা আমার সময় লেগেছে সবটা রিমুভ করতে। শুধু তো রিমুভ করা না, এক্সিস্টিং প্লান্টসগুলো জায়গা মতো রিজার্ভ করা, লাইভ স্টকগুলো জায়গা মতো প্লেস করা, ট্যাঙ্ক ক্লিন করা, ব্যাপারটা মোটেই অতটা সহজ ছিল না। যাই হোক, ওই দিনটা আমার ওই করতেই চলে গেছিলো। আমি চাইলে ওই দিনেই স্কেপটা শুরু করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম যে ফ্রেশ মাইন্ডে কাজটা শুরু করতে। সেই মতো নেক্সট ডে থেকে আমি স্কেপিং করা শুরু করি। চলুন তাহলে স্কেপিং করতে করতে বাকি আলোচনাটা করা যাক। হার্ডস্কেপ অনেক ভারী হবে, তাই নিচে ফিল্টার ফ্লস দিয়ে দিচ্ছি যাতে বটম গ্লাসে প্রেশার কম পড়ে। স্টোন আমি এখানে সিরায়ু রক ইউজ করেছি, আর উড হিসাবে আমি ইউজ করেছি ব্ল্যাক স্লিম উড। অনেকে উড কাটতে চায় না, কিন্তু কাটিং না করলে এক্স্যাক্ট উডের প্লেসমেন্ট করা মুশকিল হয়ে যায়। যেমন এই স্টোনটার উপর আমি 2টো উড অ্যাটাচ করেছি। আসলে এই স্কেপটায় যাতে 2-3টে লেয়ার তৈরি করা যায় সেটাই করার চেষ্টা করছি। ডিজাইন যাতে দেখতে ভালো লাগে তাই সব সময় রিকমেন্ডেশন থাকে যে সেম স্টোন বা সেম উডই যেন ব্যবহার করা হয়, কিন্তু আমার ইমাজিনেশনের স্বার্থে আমি পার্টিকুলার এই উডটা ড্রাগন উড বা হানিকম উড যাকে বলে সেটাই ইউজ করেছি।
সেই পাওয়ার স্যান্ড যেটা আমি আগের ট্যাঙ্ক থেকে তুলেছিলাম। এর সাথে আমি ইউজ করেছি অ্যাকুরিয়াম প্রোডাক্টস ইন্ডিয়ার স্পেশাল সাবস্ট্রেট। এর সাথে আমি পেয়েছি রুট বুস্ট ব্যাকটেরিয়া, এগুলো পাউডার ফর্মে আসে। এটাও টাইপ অফ পাওয়ার স্যান্ড বলতে পারেন। যেহেতু ব্যাক সাইডে হাইট অনেক বেশি হবে তাই জন্য এগুলো দেওয়া। আর তাছাড়া পাওয়ার স্যান্ডের জন্য মাটি জমাট বেঁধে যায় না এবং মাটির তলা প্রপার অক্সিজেনেট থাকে। পাওয়ার স্যান্ডের উপরে এই রুট বুস্টটা দিয়ে দিচ্ছি। এটার কোনো প্যাকেটে ব্যাকটেরিয়া, কোনো প্যাকেটে ব্যাকটেরিয়ার চার্জার, কোনো প্যাকেটে ব্যাকটেরিয়ার ফুড দেওয়া থাকে। এটা আর কিছুই না, আপনার গোটা অ্যাকুরিয়ামে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। সয়েল হিসাবে এবারে আমি ইউজ করেছি ট্রপিকা। এটাও যথেষ্ট ভালো একটা সয়েল বলা যেতে পারে। উড আরও লাগানো বাকি আছে, কারণ সয়েলের সাপোর্ট ছাড়া এটা বসানো মুশকিল হচ্ছিল, তাই সয়েল দিয়ে তারপরে এই উডটা বসাচ্ছি। লেফট সাইডে সয়েলের হাইটটা অনেক বেশি করেছি, তাই এখানে ব্যারিয়ার মতো করে দিচ্ছি যাতে পরবর্তীকালে সয়েল রাইট সাইডে না চলে আসে। উডের খাজে খাজে সয়েল দিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাগুলোতেও প্লান্টিং হবে। উডের মধ্যে আরও কিছু ডিটেলিং আমি অ্যাড করে দিচ্ছি। টুইজার দিয়ে সয়েলটা একটু খুঁচিয়ে দিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। নতুন জলে অতি অবশ্যই ক্লোরিন রিমুভার দেওয়া খুবই জরুরি। সো এই তো গেল মোটামুটি স্কেপিংয়ের একটা পোর্শন। আচ্ছা, এই স্কেপিংয়ের কাজটা কিন্তু আমি একদিনে করিনি, মোটামুটি দিন তিনেক মতো আমার সময় লেগেছিল গোটা স্কেপিংয়ের কাজটা কমপ্লিট করতে। কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টা, যখন যেরকম সময় পেয়েছি তখন বসে কাজটা করেছি। তবে আপনি যদি আমার স্কেপিংয়ের ওয়ার্কিং আওয়ার্সটা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ওই মোটামুটি 7 থেকে 8 ঘন্টা মতন আমার সময় লেগেছে। একটা জিনিস বুঝে নেওয়া ভালো, স্কেপিং মানেই যে আমাকে 1-2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে হবে তা কিন্তু নয়। সময় নিয়ে করলে কাজটা অনেক অ্যাকিউরেট হয়। আমার তো তাও 2-3 দিন মতো সময় লেগেছে। এমন অনেক অ্যাকোয়াস্কেপার আছেন যাদের মাসের পর মাস সময় লেগে যায় শুধু হার্ডস্কেপ পোর্শনটা কমপ্লিট করতে। মানে ব্যাপারটা কীরকম বলুন তো, দেখবেন ধিমে আঁচে রান্না করলে খাবার যেমন সুস্বাদু হয়, হার্ডস্কেপিং ব্যাপারটাও কিন্তু ঠিক সেরকম। যাই হোক, এখানে একটা জিনিস আমি একটু বলবো, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ট্যাঙ্কের ফ্রন্টে বেসে আমি কোনো সাবস্ট্রেট দিইনি। আমি ফ্রন্টে স্যান্ডই দেবো ঠিক করেছিলাম, আর স্যান্ডটা আমি অনলাইন অর্ডার করেছিলাম, কিন্তু পার্সেলটা আসতে একটু দেরি হওয়ায় আমি আর ওয়েট করিনি, ট্যাঙ্কে ওয়াটার ফিল করে দিয়েছিলাম। কারণ ট্যাঙ্কে সয়েল সমেত সাইকেল হওয়াটা বেশি জরুরি। তাই আমি ঠিক করলাম যেদিনকে প্লান্টিং করব সেদিন আমি স্যান্ডটা সামনে দিয়ে দেবো। এইবারে আসে অ্যাকুরিয়ামে একটা টুইস্টিং পার্ট, যেটা কিনা আমাকে প্রথমে খুবই অবাক করে দিয়েছিল। যদিও বা পরে যখন ব্যাপারটা একটু সাইন্টিফিক্যালি ভাবলাম তখন ব্যাপারটা অতটা অবাক করার মতন কিছু ছিল না। যাই হোক, বিষয়টা একটু খোলসা করে বলা যাক। যে কোনো প্লান্টেড অ্যাকুরিয়ামে প্রথম দিকে সয়েল থেকে বেশ ভালো রকমভাবেই অ্যামোনিয়া লিচ করে। এই অবস্থায় প্লান্টিং করলে প্লান্ট মেল্ট করে যাওয়ার একটা রিস্ক থেকেই যায়।
এবার এই রিস্কটা এড়ানোর জন্য আমি জেনারেলি সব ট্যাঙ্কের ক্ষেত্রেই যেটা করি সেটা হলো প্রথমে আমি পুরো সেটআপটা রেডি করি, তারপরে আমি তার মধ্যে শুধুমাত্র ফিল্টারটা অন করে 1 মাসের জন্য রেখে দিই। 1 মাসের মধ্যে আমার ট্যাঙ্ক পুরোপুরি অ্যামোনিয়া ফ্রি হয়ে যায়, তারপরে আমি প্লান্টিং করি। তো এই ট্যাঙ্কটার ক্ষেত্রেও আমার প্ল্যানিং কিন্তু ওই একই ছিল। তো হঠাৎ করে ওয়াটার ফিল করার 4 দিন বাদে কি মনে হলো যে একবার ভাবলাম যে অ্যামোনিয়াটা টেস্ট করে দেখি, এবং আশ্চর্যভাবে আমার অ্যামোনিয়া পুরো 0 শো করলো। আপনি যদি ভিডিওতে দেখেন এখানে চার্টটায় এক্সট্রিম গ্রিন মানে অ্যামোনিয়া ভালোই আছে, কিন্তু আমার সলিউশন শো করছে এক্সট্রিম ইয়েলো মানে কোনো অ্যামোনিয়াই নেই, পুরো 0 ppm। প্রথমে অবাক হলেও কিছুক্ষণ ভাবার পর এর আসল কারণটা বুঝতে পারলাম। কারণ আর কিছুই নয়, আমি যখন ট্যাঙ্কটা ডিসমেন্টাল করেছিলাম তার সাথে যে ফিল্টারটা ছিল সেটা আমি এই 4-5 দিনের জন্য অফ করে রাখিনি। ফিল্টারটা আমি একটা গামলার মধ্যে ওই আগের ট্যাঙ্কেরই জল ভরে তার মধ্যে চালু করে রেখে দিয়েছিলাম, যাতে ফিল্টারের মধ্যে ব্যাকটেরিয়াটা না মরে যায়। কিন্তু সেই ফিল্টার যে এত সুন্দর কাজ করবে, 4 দিনের মধ্যে নতুন ট্যাঙ্ক পুরো সাইকেল করে দেবে, এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। যাই হোক, সব তাড়াতাড়ি হয়ে গেলেও আমি সঙ্গে সঙ্গে প্লান্টিং করে উঠতে পারিনি, কারণ আমাকে আরও সপ্তাহ 10 দিন ওয়েট করতে হয়েছিল, কারণ সব প্লান্ট একই জায়গায় অ্যাভেলেবেল ছিল না। মোটামুটি 10 দিন পরে প্লান্টস সব এক জায়গায় করে প্লান্টিং করার জন্য প্রস্তুত হলাম। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্লান্টস ট্যাঙ্কে দেওয়ার আগে প্রসেস করে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। ডাইরেক্ট প্লান্টস যদি ট্যাঙ্কে দেন, বিশেষ করে ব্ল্যাক পটে যে প্লান্টসগুলো আসে, দিলেই কিন্তু স্নেলস বা বিভিন্ন রকম পেস্টিসাইডস আসবে। তার জন্য বিশেষ কিছুই না, জাস্ট একটা পাত্রে জল নিয়ে খুব অল্প পরিমাণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অল্প পরিমাণে নুন মিশিয়ে তার মধ্যে প্লান্টসগুলো ভালো করে ধুয়ে নিন। ধোয়ার পর একটু ফ্রেশ ওয়াটারে ভালো করে ধুয়ে নিন। এতে প্লান্টসের মধ্যে যত রকম ব্যাড ব্যাকটেরিয়া বলুন, স্নেলস বলুন, এমনকি স্নেল এগস পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই প্রসেসটা আপনাকে ব্ল্যাক পটে যত রকম প্লান্টস আছে, এমনকি অ্যানোবিয়াস ফার্ন, সেগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনে ওয়াশ করে নিতে হবে। আর যদি আপনার প্লান্টস টিস্যু কালচার পটে আসে, তাহলে এত ঝামেলার দরকার নেই, শুধু প্লান্টসের তলায় যে জেলি মতো পোর্শনটা আছে সেটা একটু ভালো করে ওয়াশ করে আপনি প্লান্টিং করে দিতে পারেন। সো এই তো গেল প্লান্টিং করার আগে প্লান্টসগুলোকে কিভাবে প্রসেস করতে হয়। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে কি কি প্লান্টস প্লান্টিং করেছি সেটা দেখে নেওয়া যাক। সামনে স্যান্ড হিসাবে আমি এখানে এডিএ লা প্লাটা স্যান্ড ইউজ করেছি। ব্রাশ দিয়ে স্যান্ডটা যতটা সম্ভব এক লেভেলে করে দিচ্ছি। এখানে আমি একটা নিডল লিফ ফার্ন অ্যাড করেছি, এটা এই গোটা স্কেপটার একটা ফোকাল পয়েন্ট বলতে পারেন। উডের খাজে খাজে কিছু অ্যানোবিয়াস অ্যাড করে দিচ্ছি। উডে প্লান্ট লাগাতে গেলে এই জেল টাইপ গ্লু ইউজ করা সব থেকে বেস্ট অপশন। এই উডটার উপর মন্টে কার্লো লাগাচ্ছি, এবার দেখা যাক গ্রো করে কিনা। প্লান্টিং করতে করতে অলওয়েজ ওয়াটার স্প্রে করে যাচ্ছি যাতে গাছগুলো শুকিয়ে না যায়। উডে কিছু হুইপিং বস লাগিয়ে দিচ্ছি যাতে লুকসটা আরো ন্যাচারাল লাগে। স্যান্ডের সাথে আরো কিছু ডিটেলিং অ্যাড করছি এই পেবেলসগুলো দিয়ে। বাই দ্য ওয়ে, এই পেবেলসগুলো কিন্তু একটা এডিএ কোম্পানির প্রোডাক্ট। একদম ব্যাক রাইট সাইডে গ্রাস এফেক্ট আনার জন্য কিছু হেলান্থিয়াম ব্রড লিফ প্লান্ট অ্যাড করেছি। ব্যাক লেফট সাইডে আমি রোটালা গ্রিন আর রোটালা ব্লাড রেড এভাবে আমি মিক্স করে প্লান্ট করেছি। আর সামনের দিকে একটু রিলিফ দেওয়ার জন্য অল্প কিছু রোটালা ওয়ালেচি প্লান্ট করেছি।
সব শেষে ওয়াটার ফিল করে CO2 ডিফিউজার ইনস্টল করে দিলাম আর একদম লাস্টে অল্প একটু লিকুইড ব্যাকটেরিয়াও অ্যাড করে দিলাম। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি বেশ কিছু ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। আমি চাইলে এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করতেই পারতাম, কিন্তু আমি চাইছিলাম এরম একটাই ভিডিও তৈরি হোক যার মধ্যে একটা প্লান্টেড সেটআপ করতে গেলে কোন কোন জিনিসগুলো অবশ্যই করতে হয়, কোন কোন জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হয়, সেগুলো যেন এই একটা ভিডিওর মাধ্যমে পুরোটাই কভার করা যায়। আর একটা ইনফরমেশন এখানে দিতে চাই, এই যে ট্যাঙ্কটাতে ADA লা প্লাটা স্যান্ড ইউজ করেছি, এটা নিয়ে একটা কথাই বলবো, আপনার যদি ফালতু টাকা খরচা করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই স্যান্ডটা কিনতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। লা প্লাটা আর অ্যাকোয়াটিক রেমেডিসের স্যান্ড অলমোস্ট একই রকমই দেখতে, পাশাপাশি রাখলে বুঝতেও পারবেন না যে কোনটা কোন কোম্পানি, আর তাছাড়া দামের ডিফারেন্স তো রয়েইছে। একটা প্লান্টেড অ্যাকুরিয়াম বানাতে গেলে আমরা গোড়াতেই বেশ কিছু ভুলভ্রান্তি করে ফেলি, যার ফলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি শুধু এখানে 3টে পয়েন্ট রিপিট করতে চাই যে সমস্যাগুলো আমরা গোড়াতেই করে ফেলি। 1, অবশ্যই উড স্টোন দুটোই প্রসেস করুন, বিশেষ করে উডটা, নালে অ্যাকুরিয়ামের জল কালো হয়ে যাবে আর উডের উপর মোটা লেয়ার হয়ে হোয়াইট ফাঙ্গাস পড়ে যাবে। আর তাতে যদি আপনি গাছ লাগিয়ে থাকেন তার উপরেও মোটা লেয়ার হয়ে হোয়াইট ফাঙ্গাস পড়ে যাবে, যেগুলো মেনটেনেন্সে তুলে দিলেও প্রতিদিন অল্প অল্প করে আসতেই থাকবে এবং ঠিকঠাক করে ক্লিনিং না হলে অ্যালগি প্রবলেম আসবেই। 2, অতি অবশ্যই প্লান্ট স্টেরিলাইজ করে প্লান্টিং করুন, নালে কিন্তু ট্যাঙ্ক জুড়ে শামুকের ছড়াছড়ি হয়ে যাবে। আর 3, সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ফিল্টার। আপনার যদি প্লান্টের অ্যাকুরিয়াম বানানোর অত্যন্ত তাড়া থাকে তাহলে ফিল্টার আগে থেকেই কিনে আপনার এক্সিস্টিং কোনো ট্যাঙ্কে বা আপনার পরিচিত কারোর যদি অ্যাকুরিয়াম থাকে সেখানে সাইকেলিংয়ে বসিয়ে দিন, নালে কিন্তু প্লান্টিং বেকার হয়ে যাবে এবং 1 সপ্তাহের মধ্যে হয় সব প্লান্ট মেল্ট করে যাবে, আর নয় প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন অ্যালগির জন্ম হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হলো টেম্পারেচার। দাদা, প্লান্টেড অ্যাকুরিয়ামে যদি আপনি টেম্পারেচার না কমিয়ে রাখেন তাহলে কোনোভাবেই প্লান্টস টিকিয়ে রাখা সম্ভব নয়। এই পয়েন্টগুলো যদি একদম প্রথম থেকে মেনটেন করা যায় তাহলে আপনার প্লান্টেড অ্যাকুরিয়াম প্রথম থেকেই হ্যাসেল ফ্রিভাবে রান করবে। শেষ করার আগে আরেকটু ছোট্ট করে বলতে চাই, আমি ট্যাঙ্কটা রেডি করার পরে মানে প্লান্টিং করার 1 সপ্তাহ বাদে আমাকে প্লান্টটা কাটিং করতে হয়েছিল, কারণ 1 সপ্তাহের মধ্যে প্লান্টসগুলো বেশ ভালোই গ্রো করে গেছিলো। প্লান্টিং করার 2 সপ্তাহ বাদে আমি কিছু ফিশ অ্যাড করে দিয়েছিলাম, কিছু মাউন্টেন মিনও অ্যাড করেছিলাম। অ্যালগিটার্স এখনও কিছু অ্যাড করিনি, কারণ ট্যাঙ্কে এখনও পর্যন্ত সেরকম কিছু অ্যালগি হয়নি। তবে পরে কিছু শ্রিম্প অ্যাড করার ইচ্ছা আছে, আর যদি কোনো অ্যালগি হয়, হবেই জানা কথা, তখন নয় কিছু অ্যালগিটার্স অ্যাড করব। এছাড়া প্লান্টিং করার 3 সপ্তাহ পরে আমি ফার্টিলাইজারও চালু করে দিয়েছিলাম, এবং অবশ্যই মিনিমাম কোয়ান্টিটিতে। আর ফার্টিলাইজার হিসাবে আমি এখানে ইউজ করেছি 2 আওয়ার অ্যাকোয়ারিস্টের APT 3 ফার্টিলাইজার। যদিও বা আমি একটা ভিডিও আনতে চলেছি যে একটা প্লান্টেড অ্যাকুরিয়াম স্টার্টিংয়ের পর প্রথম কয়েক মাস কিরম পরিচর্যা করা উচিত যাতে অ্যালগির উপদ্রবটা কম হয়। সো একটা প্লান্টেড অ্যাকুরিয়াম সেট আপ, প্রসেস, একটা ছোট্ট 3 উইক্সের আপডেট, সবটাই আমি যতটা পেরেছি বলার চেষ্টা করেছি। কিছু মিস করেছি বলে মনে হয় না। জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লান্টেড অ্যাকুরিয়াম নিয়ে যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে মেসেজ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।